ওয়েলকাম ব্যাক ভূত ভীষণ হরর পডকাস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শুভ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা জানেন যে আমাদের চ্যানেলে আমরা পূর্বে ঘটে যাওয়া কিছু সত্যি ভৌতিক ও অলৌকিক ঘটনা পাঠ করে শোনাই, আর এই সমস্ত ঘটনাগুলো সপ্তাহে 2টো করে আপলোড করে থাকি। অর্থাৎ প্রতি শনি ও মঙ্গলবারের মতোই আজ শনিবারেও আমি হাজির হয়েছি কিছু হাড়হিম করা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের চ্যানেলের আরও একজন নতুন সদস্য, যিনি পেশায় একজন কুরিয়ার ডেলিভারি বয়। ওনার মতোই ওনার গ্রামেরই আরও একজন সেই কাজটা করতেন ওনার সাথেই। তো একদিন সেই ছেলেটির সাথে ঘটেছিল ভয়ঙ্কর একটি ভৌতিক ঘটনা। ঘটনাটি এতটাই মারাত্মক ছিল, আর ঘন্টায় ঘন্টায় সেটার অ্যাক্টিভিটিস চেঞ্জ হচ্ছিল, তার সাথে যে পুরোটা ঘটনা না শুনলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো সেজন্য অনুরোধ রাখছি ঘটনাটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। তাহলে কানে হেডফোনটা লাগিয়ে নিন আর হারিয়ে যান আজকের ভৌতিক ঘটনার জগতে। সকলে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ঘটনাগুলি শুনছেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি আজকের ঘটনা। তো যেভাবে উনি লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। হাই শুভ, আমি সার্থক ভৌমিক, তোমার চ্যানেলের একজন নতুন ফলোয়ার। কিছুদিন আগেই তোমার চ্যানেলে আমি জয়েন হয়েছি। 2-4টে ঘটনা ইতিমধ্যে শুনেছিও। একটা ভয়ঙ্কর ঘটনার অভিজ্ঞতা আমারও রয়েছে, তো সেই জন্য লিখে পাঠাচ্ছি। আমি ভূত প্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু আজকে যে ঘটনাটা তোমাকে জানাতে লিখছি, সেদিনের সেই ঘটনার পর থেকে আমি পুরোপুরি এই সমস্ত বিষয়ে বিশ্বাস করতে শুরু করেছি। সেই দিনের সেই ভয়ঙ্কর ঘটনাটাই তোমাকে আজকে লিখে পাঠাচ্ছি। আশা করি ঘটনাটি তোমার এবং সমস্ত শ্রোতাদের তেমনই রোমাঞ্চকর ফিল করাবে যেমনটা আমি সে সময় অনুভব করেছিলাম। এমনকি এখনও ঘটনাটা মনে করে গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে আমার। বারাসাতের বামনগাছি গ্রামে আমার আর দীপায়নের বাড়ি। আমরা দুজনেই ক্লাসমেট ছিলাম। ছোট থেকে একই স্কুল আর কলেজেও পড়েছি। পড়াশোনাতে আমরা দুজনেই মোটামুটি ভালোই ছিলাম। দুজনের ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার। সেই কারণেই খুব ভালো মতো প্রস্তুতিও নিয়েছিলাম। 2014 আর 2016 এসএসসি পরীক্ষাতে পাশও করি, কিন্তু বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না আমাদের দুজনের কারণেই। তো আমার বাবা একটা তেল পাম্পে কাজ করতেন। একদিন হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে বাবার পাটা খারাপ হয়ে যায়। চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়, কিন্তু শেষ পর্যন্ত বাবা আর হাঁটতে চলতে পারে না। বাড়িতে বাবা, মা, আমি আর আমার ছোট বোন। বাবার অ্যাক্সিডেন্টের পর সংসারের দায় দায়িত্ব আমাকেই নিতে হয়। পরীক্ষায় পাস করে থাকার কারণে সবসময় মনে করতাম যে একসময় চাকরিটা হয়ে গেলে সমস্ত সমস্যা চলে যাবে। কিন্তু সেটা দূরস্থ দেখে অন্য একটা কাজের জন্য সবার কাছে বলতাম। তো শেষ পর্যন্ত একটা কাজ পাই ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের। খুব একটা টাকা ইনকাম হতো না, কিন্তু সংসারের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে সেটা সে সময় করা ছাড়া কোনো উপায় আমার আর সে সময় ছিল না। দীপায়নও বেকার বসেছিল বাড়িতে। তো সেজন্য আমার দেখা দেখি সেও আমাকে জানায় যে আমার কুরিয়ার অফিসে কথা বলতে ওর জন্য। তো সে সময় কাজের চাহিদা থাকার কারণে অফিসে বলতেই কাজটা হয়ে যায়। ডেলিভারিগুলো আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটারের মতো দূরের মধ্যে দিতে হতো। মাস 2 কাজ করার পরেই একদিন দীপায়নের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে ওই ডেলিভারি দিতে গিয়ে। 2017 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকেই ঘটনাটা ঘটেছিল। একটা পচা গলা লাশ উদ্ধার হয়েছিল সেই ঘটনার পরেই। তো হয়েছিল কি, আমাদের সকাল 9টার মধ্যে অফিসে ঢুকে যেতে হতো। ঢুকে কোথায় কোথায় পার্সেল যাবে আর কি কি নেওয়ার ছিল সেগুলো নিয়ে আমরা ব্যাগে ভরে নিতাম। এটা রোজকারই চলতো। তো এই সেম শিডিউলে রোজ দিন আমাদের কাজটা করতে হতো।
পূজার টাইম ছিল, সেই জন্য পার্সেলগুলো একটু বেশি থাকার জন্য কাজের চাপ একটু বেশিই ছিল। কয়েকদিন ধরেই সেমই চলছিল। সকালে বাড়ি থেকে বের হতাম, অফিসে ঢুকে জিনিসপত্র নিয়ে সেগুলো ডেলিভারি করে আবার অফিসে গিয়ে হিসাবপত্র বুঝিয়ে দিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি রাত্রি 8টা সাড়ে 8টা বেজে যেত আমাদের। দীপায়নের বাড়ি আমাদের বাড়ি থেকে আরো মোটামুটি 2-2.5 কিলোমিটার ভেতরে ছিল। হিসাবপত্র বুঝিয়ে দিয়ে আমরা একসঙ্গে বাড়িতে আসতাম। তো একদিন হয় কি, সকাল থেকে আকাশটা একটু খারাপ ছিল, মানে আবহাওয়া একটু ড্যাম ছিল। তো মাঝে মাঝে দেখবে পূজার আগে আগে বৃষ্টি টিষ্টি হয় আর কি। তো ওয়েদার সকাল থেকে খারাপ ছিল সেদিন, আর কেমন যেন ভ্যাপসা গরমও পড়েছিল। যেহেতু ডেলিভারি বাইক ছাড়া হয় না, তো একটু প্রবলেম হয়। মানে সেদিন আমার বাইকটা স্টার্ট নিচ্ছিল না। তো আমি অফিসে ফোন করে বিষয়টা জানাই। তো ওরা ওখান থেকে জানায় যে তুমি যতটা তাড়াতাড়ি পারো বাইকটা ঠিক করে নিয়ে তাড়াতাড়ি এসো, কারণ আমাদের অনেকগুলো ডেলিভারি এখনো বাকি পড়ে আছে, অনেকদিন ধরে দেওয়া হচ্ছে না। তো আমাদের পাড়ার মোড়ের কাছে একটা গ্যারেজ আছে। তো বাইকটা নিয়ে গ্যারেজের ওখানে আমি যাই। তো তখনও গ্যারেজটা খুলেছিল না। দোকানের ছেলেটাকে ফোন করতেই 10 মিনিটের মধ্যেই চলে আসে। তো বাইকটা ঠিক করে অফিসে যখন পৌঁছাই ততক্ষণে দীপায়ন বেরিয়ে যায়। তো আমি ওকে ফোন করে ওকে বলি যে ওর ডেলিভারি দেওয়া হয়ে গেলে যেন আমাকে ফোন করে। তো আরেকটা কথা বলে রাখি, দীপায়ন যে এরিয়াতে পার্সেলগুলো ডেলিভারি দিতে যেত সেই এরিয়াতে জয়েনিংয়ের আগে, মানে ওর জয়েনিং যখন হয়নি সেই সময় আমি যেতাম। তো সেই জন্য ভালো পরিচিত ছিল জায়গাগুলো। তো গ্রামের এরিয়া, সব জায়গাতে বাড়িঘর খুব একটা তেমন ছিল না, মাঝে মাঝে একটু একটু ফাঁকা জায়গা থাকতো। তো বেশ কয়েকটা পুরানো বাড়ি ছিল একটা জায়গায়, তারপরেই আবার লোক বসতি ছিল। তো অ্যাকচুয়ালি যেই জায়গাটাতে ঘটনাটা ঘটে সেটা ওই ফাঁকা যে জায়গাটা ছিল সেখানে একটা নতুন বাড়ি হচ্ছিল, কিন্তু হতে হতে কোনো কারণে বাড়ির কাজটা বন্ধ হয়ে থাকে। কিন্তু খুব যে রিসেন্ট কাজ বন্ধ হয়েছিল তাও না, আমরা ওই সাইড দিয়ে মাঝে মাঝে ঘুরতে যেতাম। তো মোটামুটি সেই সময় থেকে বছর 1.5-2 আগে বাড়ির কাজটা শুরু হয়েছিল বলা যেতে পারে। তো সেখানেই ঘটনাটা ঘটে। তো নতুন বাড়ি তৈরি হতে হতে হঠাৎ কেন বন্ধ হয়ে গেছে বা বন্ধ রেখেছে সেটা যে কোনো কারণে হতে পারে, তবে আমার সঠিক জানা নেই সেই বিষয়ে। তো যাই হোক না কেন, দীপায়ন পার্সেল দিতে গিয়ে সেই বাড়িটার কাছাকাছি আসে। ঠিক সেই সময়ে খুব জোরে জোরে মেঘ ডাকতে থাকে, আর তখনই শুরু হয় প্রচণ্ড বৃষ্টি। তো দীপায়নের তখনও কিছু পার্সেল দেওয়া বাকি ছিল, কিন্তু ওরকম জোরে জোরে বৃষ্টি আর বাজ পড়ার জন্য দীপায়ন করে কি, ওই বাড়িটার সামনে রাস্তার ধারে বাইকটা দাঁড় করিয়ে পার্সেলের ব্যাগটা নিয়ে ওই বাড়িটার সামনে একটা শেড ছিল তার নিচে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে এমন বৃষ্টি শুরু হয় যে ওই শেডের নিচে দাঁড়াতেও পারছিল না দীপায়ন আর। তো সে করে কি, ওই বাড়িটার ভেতরের দিকে যায়। আর যেহেতু বাড়িটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, তাই ছাদটা করা থাকলেও গ্রিল টিল কিছু লাগানো ছিল না, আর দরজা জানালাতেও পাল্লা লাগানো ছিল না, শুধু ওই ফ্রেমগুলো লাগানো ছিল। তো খুব বৃষ্টির জন্য অনেকক্ষণ বাড়ির সামনে শেডটার নিচে থাকার পরে দীপায়ন বাড়িটার ভেতরের দিকে যায়। তো বাড়িটার একটু বর্ণনা দিয়ে রাখি, যেটা হলো বাড়িটার 2 তলার কাজ একই সাথে রানিং ছিল। গ্রাউন্ড ফ্লোরের সাথে বাঁদিকে গাড়ি রাখার জন্য গ্যারেজের মতো করা ছিল। দীপায়ন ওই গ্যারেজের ওইখানটাতে দাঁড়িয়েছিল প্রথমে। বাড়ির ভেতরের দিকে ঢুকতেই ডান দিকে একটা ফাঁকা ব্যালকনির মতো জায়গা, আর তার সাথেই শোবার একটা ঘর, বাঁদিকে ওপরে যাওয়ার সিঁড়ি। কিছুটা ভেতরে গেলে বাঁদিকে রান্নার জায়গা, তারপরে বাথরুম, আর তার ডান দিকে আরও একটা শোবার ঘর। ঘরগুলোর সাইজ সাধারণ বাড়ির ঘরের তুলনায় অনেকটাই বড়। বাড়ির পিছনের দিকে আরও একটা দরজা ছিল। তো এই ছিল নিচের স্ট্রাকচার, যেটা আমরা পরে ওই বাড়িতে যাওয়ার পরে দেখেছিলাম। ওপরের ঘরের বর্ণনা আর দিচ্ছি না। তো মেইন ঘটনা হলো যে যেই সময় দীপায়ন ওই বাড়িটার ভেতরে ঢোকে, একটা পচা গন্ধ ওর নাকে আসে। স্বাভাবিক ব্যাপার, অনেকদিন ফাঁকা অবস্থায় থাকলে ইঁদুর বিড়াল মোড়ে পচে থাকতেই পারে। তো যে সময় বৃষ্টিটা আসে সেই সময় 4টার কাছাকাছি বাজছিল। তো দীপায়ন যখন বাড়িটার ভেতরে ঢোকে
তখন প্রায় 5টা বেজে গেছে। তা আমি কি করে জানলাম সেটার কারণ হলো দীপায়নের তখনও বেশ কয়েকটা ডেলিভারি দেওয়া বাকি ছিল, কিন্তু বৃষ্টির জন্য সে আটকে পড়েছিল। তখনই আমাকে ও ফোন করে। 6 মিনিটের মতো কথা হয় ওর সাথে আমাকে ও বলেছিল, বন্ধুরে এখানে তো খুবই বৃষ্টি হচ্ছে রে, ডেলিভারিগুলো তো দেওয়া হলো না, আর যেখানে আছি আশেপাশে একটা বাড়িও নাই। তোর সাথে কথা বলে বুঝেছিলাম যে কোন বাড়িটাতে আছে। তো কথা বলতে বলতে ও বাড়ির যে প্রথম ঘরটা সেই ঘরের ভেতরে ঢুকে যায়। সেই সময়ে হঠাৎ ফোনের মধ্যে থেকে বুঝলাম যে ও কিছু একটাতে হোঁচট খেয়ে পড়ে গেল। হঠাৎ ওর চিৎকারের আওয়াজ পেলাম, তারপরে মনে হলো কারো দৌড়ানোর আওয়াজ পাই। তারপরে আর কোনো আওয়াজ পেলাম না অনেকক্ষণ। তো ফোনটা আমি কেটে দিই। 20-25 মিনিট পরে আবার দীপায়নের নম্বর থেকে আমার কাছে ফোন আসে। তো বুঝলাম দীপায়নের গলার না এবার। ও ওই বাড়িটা থেকে কিছুটা দূরে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর যারা কথা বলছে তারা সেই বাড়িটাতে রয়েছে, আর সেখানে ফোনটা পেয়ে লাস্ট কল হিসাবে আমার নম্বরটা পেয়ে আমাকে কল করেছে। ওরা আমাকে সেই জায়গায় তাড়াতাড়ি যেতে বলে। তো এরপরে আমি ফোনটা কেটে দিয়ে আগে ওর বাড়িতে ফোন করি। তো যেহেতু সব ঘটনা আমি তখনও জানতে পারিনি, তাই ওদের বাড়িতে সবটা বলতে পারিনি, শুধু জায়গার ঠিকানাটা ওদেরকে জানাই। তা আমার ডেলিভারি সেই সময় প্রায় শেষ হয়ে গেছিল, আর 2টো মতো ডেলিভারি দেওয়ার বাকি ছিল। তো আমি সেই দুজন কাস্টমারকে কল করে জানাই যে একটু লেট হবে এমার্জেন্সি কারণে, তো যদি খুব লেট না হয় তাহলে সেদিনই দিতে পারবো, আর না হলে পরের দিন দেবো। তো কাস্টমার দুজন আমার সমস্যাটা বুঝে আর কোনো কথা বলেনি। তা আমি সোজা সেই জায়গাটায় পৌঁছাই যেখানে দীপায়ন ছিল। ততক্ষণে সেই লোকগুলো সেখানে পৌঁছে গেছিল যারা ফোনটা পেয়েছিল। আমি যাওয়ার পরে তারা আমাকে যা জানায়, শোনার পরে গা শিরশির করে ওঠে, এতটাই ভয় পেয়েছিলাম। সেই লোকগুলো জানায় ওরা 5-6 জন কোনো একটা জায়গা থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ করে দীপায়ন প্রাণপণে দৌড়ে সেই বাড়িটা থেকে বেরোয়, আর দৌড়ে রাস্তায় রাখা ওর বাইকটার কাছে আসে, আর এসেই পড়ে যায়। তখনও বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছিল। আমার যেই সাইডে ডেলিভারি দেওয়ার ছিল সেই সাইডে মেঘ কালো করে থাকলেও বৃষ্টি হচ্ছিল না, তবে ভীষণ ঠান্ডা হাওয়া হচ্ছিল। তো সকালে আবহাওয়া বুঝে রেইনকোটটা সাথে রেখেছিলাম। আমি যখন দীপায়নের ওখানে যাই তখন বৃষ্টি হচ্ছিল, তবে কিছুটা কম হয়ে গেছিল। তো সেই লোকগুলো জানায় দীপায়ন ওভাবে দৌড়ে আসার পরে যখন পড়ে যায়, তারা দৌড়ে ওর কাছে এসে ওকে সবাই মিলে ধরে একটা দোকানের বারান্দায় নিয়ে যায়। সেই দোকানটাও মোটামুটি সেই জায়গা থেকে অনেকটাই দূরে যেখানে ওর বাইকটা রাখা ছিল। তখনও দীপায়ন অজ্ঞান হয়েছিল। তা আমি গিয়ে সেই লোকগুলোকে জিজ্ঞেস করি যে ঘটনাটা কি হয়েছিল। তারা আমাকে জানায় যে দীপায়নকে তারা দৌড়ে রাস্তায় আসতে দেখে সেই বাড়িটার কাছ থেকে তারপরে অজ্ঞান হয়ে যায়। তো ওকে নিয়ে দোকানের বারান্দায় আনা হলে কিছুক্ষণ চেষ্টা করার পরে ওর জ্ঞান আসলে দীপায়ন নাকি ভীষণ রকম ভয় পেয়ে আছে, এমনটা স্পষ্ট বুঝতে পারে তারা। তো কী হয়েছে জিজ্ঞাসা করলে সে শুধু সেই বাড়িটার দিকে হাত দিয়ে ইশারা করে কিছু বলতে চাইছিল, কিন্তু বলে উঠতে পারছিল না। এরপরে আবার অজ্ঞান হয়ে যায়। তো যেহেতু সেই লোকগুলো তাকে ওই বাড়িটা থেকে বেরোতে দেখেছিল, সেই জন্য তাদের মধ্যেকার 4 জন সেই বাড়িটার ভেতরে যায়। সেখানে গিয়ে তারাও সেই বিশ্রী পচা গন্ধটা পায়। এরপরে বাড়িটার এদিক ওদিকে লাইট দিয়ে দেখার পরে তারা সেই ঘরটার মধ্যে দেখে মেঝের মধ্যে একটা মাঝবয়সী লোকের পচা গলা দেহ, আর তার পাশেই একটা ঘাস মারা বিষের কৌটা। লোকগুলো বুঝতে পারে সেই লোকটা হয়তো সেখানে আত্মহত্যা করেছিল। লোকটার গায়ের পোশাক দেখে মনে হচ্ছিল কোনো ভালো ঘরের লোক, আর তার পাশেই তারা 2টো মোবাইল পায়, যেটার মধ্যে একটা দীপায়নের ছিল, যেটা তখনও অন অবস্থায় ছিল। তো ফোনের কোনো লক না থাকায় সেটা থেকে লাস্ট কল 20-25 মিনিট আগে দেখায় আমাকে ফোন করে তারা তখনই। আর তারপরেই তারা আর সেই বাড়িতে না থেকে চলে আসে সেই দোকানের ওখানে। তো আমি দীপায়নের বাবা মাকে আবার কল করি ওদের পৌঁছাতে দেরি হওয়া দেখে। তো
তো ওনারা রাস্তাতে ছিল বলে আমাকে জানায়। কিছুক্ষণের মধ্যে ওরাও পৌঁছে যায়। তো আমি সেই সময় আমাদের গ্রামেরই একটা ডাক্তারকে খবর দেই, তিনিও তখনই পৌঁছে যান। তো সেই ডাক্তার দীপায়নকে অনেকক্ষণ চেষ্টার পর জ্ঞান আনাতে সক্ষম হয়। জ্ঞান আসার পরেই আমরা আবার দেখলাম দীপায়ন ভীষণ রকম ভয়ের মধ্যে রয়েছে, আর মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। ওকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে, কিন্তু কিছুই বলতে পারে না ও। তো গ্রামের সেই ডাক্তার বলেন দীপায়নকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, এভাবে ওরকম ওইভাবে থাকাটা ঠিক হচ্ছে না। তো এরপরে দীপায়নের বাবা মায়েরা সেই যে গাড়িতে এসেছিল সবাই ধরাধরি করে তুলে দিতে নেওয়া হয়। কিন্তু হঠাৎ করে পরিস্থিতি যেন একটু অন্যরকম হতে লাগলো। দীপায়নের শরীর স্বাস্থ্য খুব একটা ছিল না, কিন্তু যখন গাড়িতে ওঠানোর জন্য ওকে সবাই মিলে ধরা হয়, যেন অসুরের মতো শক্তি ওর গায়ে। চোখ দুটো রক্তের মতো লাল, আর চোখ মুখের চাউনি এমন ভয়ঙ্কর হয়ে গেছিল যে কেউ আর আগানোর সাহস পাচ্ছিল না। মনে হচ্ছিল কাছে গেলে ছিঁড়ে খাবে। তো ওর পরিস্থিতিটা এমনই ছিল যে দেখে আমি বুঝতে পেরেছিলাম ওর মধ্যে নেগেটিভ এনার্জি অ্যাক্টিভ রয়েছে। তো আগে যেসব ঘটনা অনেকের মুখে শুনতাম, তো আর এটাও শুনেছিলাম যে হনুমান চালিসা পড়লে নাকি নেগেটিভ কিছু সেটা সহ্য করতে না পেরে পালিয়ে যায়। তবে সেই সময় নেগেটিভ কিছু আছে কি না নেই সেটা আর বিচার বিশ্লেষণ যায়নি। তো ফোনে ইউটিউব থেকে হনুমান চালিসা অন করি। আশ্চর্যভাবে লক্ষ্য করেছিলাম সেই সময় যে হনুমান চালিসার কারণে হোক বা যেই কারণে হোক না কেন, দীপায়ন সেটা সহ্য করতে পারছিল না। সেটা শোনার পরে ছটপট করতে শুরু করে, হঠাৎ আবার অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই ওকে ধরে গাড়িতে করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার সাথে সাথে ওর আবার আগের মতো ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসে। ওর বাবা মাকেই চিনতে পারছিল না, এমনটা মনে হচ্ছিল। যেই কাছে যেতে নিচ্ছিল তাকে যেন ছিঁড়ে খাবে, এমনটাই পরিস্থিতি হয়ে গেছিল। তো আশেপাশের সব বাড়ির লোকেরা ধীরে ধীরে ওদের বাড়ি চলে আসে চিৎকার চেঁচামেচি শুনে। ওর ওরকম অবস্থা দেখে অনেকেই ভয়ে পালিয়ে যায়। আর যারা তখনও ছিল ওদের মধ্যে থেকে একজন সেই গ্রামের ডাক্তারকে জিজ্ঞেস করে যে কি সমস্যা হয়েছে। তো গ্রামের যে ডাক্তার ছিল ও বিষয়টা বুঝতে না পারায় বলে যে ভালো কোনো ডাক্তারকে ডেকে আনতে। তো দীপায়নের বাবা তখন পরিচিত একজনের কথা বললে আমি গিয়ে ওনাকে দীপায়নদের বাড়িতে ডেকে নিয়ে আসি। তো সেই ডাক্তারও এসে ওকে ওরকম দেখার পরে ভয় পেয়ে যায় আর বলেন যে উনি এই বিষয়টা ঠিক করতে পারবেন না, আর ওনার মনে হচ্ছে না যে দীপায়নের কোনো সাধারণ বিষয়ের কারণে এমনটা করছে। তো সেদিন ডাক্তারের মুখে প্রথম শুনেছিলাম কোনো তান্ত্রিক বা কবিরাজের সাথে যোগাযোগ করার জন্য। তো অনেকে এইসব বিষয়ে বুজরুকি বলে থাকবে, অন্যরা কেন আমি এই বিষয়টা বিশ্বাস করতাম না। যাই হোক, পাড়ারই দুজন নিজে থেকে দীপায়নের বাবাকে বলে যায় যে তাদের চেনাশোনা একটা তান্ত্রিক আছে, তাকে নিয়ে আসতে যাচ্ছে, এই বলে তারা চলে যায়। ততক্ষণে দীপায়নের ভয়ঙ্কর অবস্থা দেখে সবার কথা মতো ওকে ওরই ঘরে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে ঘরের মধ্যে যেন তোলপাড় শুরু হয়ে যায়। বাইরে থেকে সব আওয়াজ যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। ঘরের সব জিনিস আছড়ে ভেঙে যে দীপায়ন তছনছ করে দিচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল। তো কিছুক্ষণ চুপচাপ, হঠাৎ আবার ঘরের দরজায় দুমদাম লাথি ঘুষির আওয়াজ। মনে হচ্ছিল দরজার মধ্যে আঁচড়াচ্ছে, আর চিৎকার করে দরজাটা খুলে দিতে বলছিল, কিন্তু কেউ আর খুলে দেওয়ার সাহস পাচ্ছিল না। আধ ঘন্টার কিছু বাদে পাড়ার সেই দুজন সেই তান্ত্রিককে দীপায়নদের বাড়িতে নিয়ে আসে। সেই তান্ত্রিক আসার পর সে দীপায়নের ঘরের দরজাটা খুলে দিতে বলে। তো ওর বাবা দরজাটা খুলে দিলে দেখা যায় দীপায়ন ঘরের দক্ষিণ দিকের দেওয়ালের জানালাটার গ্রিলটা কামড়ে ধরে বসে আছে। সারা ঘর জিনিসপত্র ভেঙে মেঝেতে পড়ে রয়েছে, আর তার হাত দিয়ে রক্ত ভেসে যাচ্ছে। কয়েকটা কাঁচের গ্লাস ভেঙে পড়ে থাকতে দেখা যায় মেঝেতে, যার মধ্যে কাঁচের কয়েকটা অংশ ওর হাতেও গেঁথেছিল। তান্ত্রিক ওর অবস্থা দেখার পর ব্যাগ থেকে একটা জবা ফুল বের করে ওর গায়ে ছুঁড়ে মারে, আর কি সব মন্ত্র পড়তে শুরু করে।
আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম যেটা সেই মুহূর্তে ঘটতে দেখেছিলাম। পূজার ফুলটা ওর গায়ে ছোঁয়া মাত্র মেঝের মধ্যে পড়ে যায়। বেশ কিছুক্ষণ ওভাবেই পড়ে থাকে। তান্ত্রিক ওর বাবা মাকে দর্শকর্মার দোকান থেকে কয়েকটা জিনিস আনার জন্য বলে। সেই মুহূর্তে ওর বাবার সেখানে থাকাটা জরুরি বুঝে পাড়ারই সেই দুজন ছেলে যারা তান্ত্রিককে এনেছিল ওরাই নিজে থেকে দোকানে যায়। গিয়ে যা যা বলে সেই তান্ত্রিক সেগুলো এনে দেয়। ছেলে দুটো আসার কিছুক্ষণ আগে দীপায়নের আবার জ্ঞান আসে। এবারে যার নিজের চোখের সামনে দেখেছিলাম বা সেখানে থাকা সবাই দেখেছিল, জানি না কেউ কখনো আগে সেরকম কিছু দেখেছে কিনা বা না দেখে থাকলেও ভবিষ্যতে কখনো দেখবে কিনা। দীপায়ন নিজের জ্ঞান অবস্থায় যে নেই সেটা ততক্ষণে বুঝে গেছিলাম, কিন্তু চোখের সামনে যখন দেখলাম দীপায়ন নিজের বাম হাতটা নিজেই কামড়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে আর হাত থেকে মাংসগুলো ছিঁড়ে যাচ্ছে আর রক্ত ছিটকে বেরোচ্ছে, নিজেকে আর স্থির রাখতে পারিনি। কিছুক্ষণের জন্য আমিও অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান আসে দেখলাম তান্ত্রিক ঘরের মধ্যেই ডাইনিং এর মধ্যে একটা হোমযজ্ঞ শুরু করেছে, আর দীপায়নের পাগুলো দড়ি দিয়ে বাঁধা, আর ওর মা একটা জবা ফুল ওর মাথায় ঠেকিয়ে বসে আছে, আর ওর বাবা ওর হাতগুলো চেপে ধরে আছে। তো কিছুক্ষণ পর তান্ত্রিক সেই যজ্ঞের ছাই দিয়ে একটা বলয়ের মতো তৈরি করে আর ওর বাবা মাকে বলে যে দীপায়নকে ধরে সেই বলয়ের মধ্যে এনে বসাতে। ওর মা বাবা সেই মতো ওকে এনে সেই বলয়ের মধ্যে বসায়। এরপরে তান্ত্রিক ওর বাবা মাকে বলে ওকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়াতে, আর সেখানে থাকা সবাইকে বলে যে কোনো মতেই যেন সেই সময় কেউ কাছাকাছি ওর না যায়। তো এরপরে তান্ত্রিক দীপায়নকে জিজ্ঞেস করে যে কে তুই? তুমি বিশ্বাস করতে পারবে না, দীপায়নের গলায় অন্য গলা পেলাম। দীপায়নের উত্তর শোনার পর আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। দীপায়ন বলল, আমি সুকুমার চৌধুরী। একটা জিনিস খেয়াল করেছিলাম, যেটা হলো দীপায়নের গলাটা যেন পাল্টে গেছিল। গলার আওয়াজ একদমই দীপায়নের মতো ছিল না। তান্ত্রিক আবার জিজ্ঞেস করে, তুই কেন ওকে ধরেছিস? উত্তর এলো, আমি তো ইচ্ছে করে ধরিনি, আমি তো ওই বাড়িতে একাই ছিলাম। পারিবারিক অশান্তির কারণে বিষ খেয়ে ওই বাড়িতে আত্মহত্যা করেছিলাম। ওই বাড়িটা ফাঁকা ছিল, সেজন্য ওখানেই আমি আত্মহত্যা করি। আমি তো কাউকে ডিস্টার্ব করিনি। তান্ত্রিক প্রশ্ন করে, তাহলে একে কেন ধরলি? উত্তর এলো, ওই তো আমার লাশটার উপরে পড়ে গেল, আমাকে বিরক্ত করলো, সেই জন্যই তো ওকে ধরেছি, কোনো মতেই ওকে ছেড়ে দেবো না আমি। তান্ত্রিক বলে, এতে ওর কোনো দোষ নেই, ও তো দেখেনি বা জানতোই না, জানলে তো আর যেত না ওখানে, তুই ওকে ছেড়ে দে। এরপরে আবার ঝাপসা গলায় দীপায়নকে বলতে শোনা যায়, দোষ আছে কি নেই আমার জানার দরকার নেই, আমি বিরক্ত হয়েছি আর আমি ওকে ছাড়বো না। তান্ত্রিককে একটু চড়া গলায় বলতে শুনি সে সময় যে যদি না যাস তাহলে তোকে কিন্তু যাওয়ার উপায় আমার জন্য আরো ভালো জানা আছে। তো প্রথমে অনেকক্ষণ জোরাজুরি করলেও শেষ পর্যন্ত সেই ভূত বা অশরীরী যাই বলো না কেন সেটা দীপায়নকে ছেড়ে যেতে রাজি হয়। তান্ত্রিক সেই সময় সে অশরীরীকে জিজ্ঞেস করে সে যে চলে যাবে তার প্রমাণ কি। তাতে চাপা গলায় বলতে শোনা যায়, সেই বাড়িতেই ডাইনিং টেবিলে যে কাঁচের গ্লাসটা আছে সেটা সে ভেঙে দিয়ে যাবে। তান্ত্রিক সাবধান করে আর যেন ফিরে না আসে সে, আর তার পুরো পরিচয়টা সে জেনে নেয়, আর তাকে জানায় তার মুক্তির জন্য পিণ্ডি দেওয়ার ব্যবস্থা সে করে দেবে। এরপরে তান্ত্রিক ছাই দিয়ে বানানো সেই বলয়টা যেটার ভেতরে দীপায়ন বসেছিল তার একটা জায়গায় আঙ্গুল দিয়ে ছাইটা সরিয়ে দেয়, আর তান্ত্রিক সেই অশরীরীকে বলে, যা, তোকে মুক্ত করে দিলাম, তুই চলে যা এখন, আর কারো ক্ষতি করিস না। 10-15 সেকেন্ডের মধ্যে সেখানে থাকা সবাই দেখলাম ডাইনিং টেবিলের উপরে থাকা কাঁচের গ্লাসটা
হঠাৎ একা একাই মেঝেতে পড়ে ভেঙে গেল। তো এই ঘটনার পর তান্ত্রিক বলে যে আর কোনো সমস্যা নেই, তবে দীপায়নকে যেন 1.5 মাস কোথাও না ছাড়া হয়, আর ভালো ডাক্তার দেখিয়ে ওর হাতের বিষয়টা যেন সারানো হয়। কারণ কামড় দেওয়ার ফলে হাতের বেশ কিছুটা অংশের মাংস ওর ছিঁড়ে গেছিল। পরে ওকে ডাক্তার দেখিয়ে প্রায় 1.5 বছর পর সুস্থ করা হয়। এখনো ওর হাতে সেই দাগটা রয়েছেই। তো সেই ঘটনার পর থেকে আমি কোনোদিনই যতই সমস্যা হোক না কেন দিনের বেলাতেও কোনো পুরনো বাড়ির সামনে গিয়ে দাঁড়াই না। এই ঘটনা চোখের সামনে দেখার পর এই সমস্ত নেগেটিভ বিষয় বা ভূত প্রেতে বিশ্বাস আমার জন্মেছে। তো যাই হোক, এই ছিল সেই ভয়ঙ্কর হাড় হিম করে দেওয়া ঘটনা। আশা করি ঘটনাটা শোনার পর তোমারও তেমনটাই ফিল হয়েছে যেমনটা আমার হয়েছে। যাই হোক, ভালো থেকো। আর তোমার আপলোড করা ঘটনাগুলো যে 2-4টা পড়েছি খুবই ভালো ছিল। সব এপিসোডই সমান সময় করে নিয়ে শুনে শেষ করব। আজকের মতো এইটুকুই, পরে আশা করি আবার কথা হবে। দারুণ সাংঘাতিক ভয়ানক একটা ঘটনা আপনি পাঠিয়েছেন সার্থক দাদা। তো সত্যি ঘটনা পড়তে গিয়ে প্রথমবার যেমনটা গায়ে কাঁটা দিয়েছিল, এখন সেটা সবাইকে শেয়ার করতে গিয়ে ঠিক সেই ফিলিংসটাই এলো, কোনো চেঞ্জ নেই। মারাত্মক একটা ঘটনা আজকে জানতে পারলাম। তো আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যারা ঘটনাটি শুনলেন, ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে বা আপনাদের পরিচিত কারোর সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা আমাদের জানাতে পারেন আমাদের চ্যানেলের ইমেল আইডিতে ইমেল করে। তো আপনাদের সাথে ঘটা সেই সমস্ত ঘটনা আপনারা আমাদের সাথে আমাদের চ্যানেলে সপ্তাহে যে কোনো একটি এপিসোডে জানাতে পারেন, সেগুলো আমরা অবশ্যই পড়ে শোনাবো। তো আপনারা যদি আমাদের সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে চান তাহলে আপনাদের যোগাযোগ করতে হবে শুভ1694 অথবা অমৃতা 4540-তে। যদি কেউ আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তাহলে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9563116731। তো অনেকে আছেন যারা ভূত প্রেতে এক্সিস্ট করে সেটা বিশ্বাস করেন না। তো আমি অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলে আপলোড করা এই ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসাবে কিন্তু শুনতে পারেন। তো যদি কেউ আমাদের চ্যানেলের স্টুডিওতে এসে লাইভে ঘটনা বলতে চান, আমি শুভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা আমাদের চ্যানেলের স্টুডিওতে আসুন, আমরা খুবই আনন্দিত ও গৌরবান্বিত হব আপনাদের সান্নিধ্যে। তো সর্বোপরি আপনাদের অনুরোধ করব চ্যানেলের লিঙ্কগুলো আপনাদের পরিচিত সবার সঙ্গে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও আমাদের ভূত ভীষণ পরিবারে যুক্ত হতে পারেন। এবং যত সংখ্যক শ্রোতা আমাদের পরিবারে জুড়বেন, আমি বিশ্বাস করি তত নতুন ঘটনা কিন্তু আমরা জানতে পারবো। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ঘটনা আপলোডের সাথে সাথে আপনারা সেই নোটিফিকেশনটি পেয়ে ঘটনাগুলো শুনতে পারেন। তো ফিরে আসবো আগামী মঙ্গলবার আরও একটি ভয়ঙ্কর সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।